বাংলা সাহিত্যের অভাবনীয় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকুঠির দেশ। আমরা আজকে আপনাদের জন্য যে গল্পটা এনেছি তার নাম ভয়াল বিভীষিকা। গল্পটি লিখেছে শিবাদিত্য ঘোষ, গল্প পাঠে শিবাদিত্য ঘোষ। এই গল্পের সাথে যদি কোনো বাস্তব চরিত্র বা বাস্তব ঘটনার সাথে মিল পান, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প ভয়াল বিভীষিকা। রাত 11:05। রাঁচিতে যখন প্লেনটা নামছে তখন আপনাতেই মনটা নেচে উঠল। ইতালি থেকে ফিরছি ছোটবেলার বন্ধুর বিয়ের আগে ব্যাচেলার্স পার্টিতে যোগ দেব বলে। চাকরি সূত্রে দেশ ছেড়েছি প্রায় 10 বছর হলো। দেশে ফিরলাম বটে, তবে কলকাতায় নয়। আমরা যাব লম্বি দেহার। আমরা বলতে আমি বিজয় চ্যাটার্জি, আমার বন্ধু অতনু বোস। সে এখন কলেজের অধ্যাপক, তাও আবার বাংলা সাহিত্যে। আর যার বিয়ের ব্যাচেলার পার্টিতে এসেছি তিনি আমাদের গুরুধর বন্ধু বিকাশ রঞ্জন চৌধুরী। বড় বড় দুখানা স্টিল ফ্যাক্টরি তার। আমার কাছে যেদিন ফোনটা এসেছিল অচেনা নাম্বার দিয়ে, ওপার থেকে বুঝলাম দুজন কনফারেন্সে আছে। অতনু আর বিকাশের আপ্রাণ প্রচেষ্টায় আমায় রাজি হতে হলো। ওরা জানালো আমরা যাব চান্ডেল পাহাড়ের উপকূল অঞ্চল মহিনগর। রাঁচি থেকে গাড়িতে যেতে 6 ঘন্টা সময় লাগে। সবুজ পাহাড়ে ঘেরা জনমানবহীন এক প্রাচীন সভ্যতার মিশেল যেন এই জায়গা। অবশ্য এইসব বলেছে সম্পূর্ণ বিকাশ, আর এই অ্যাডভেঞ্চার ফ্রিক মন হয়তো তার অনেক কিছুই বাড়িয়ে বলেছে। রাঁচি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসে দেখি বিকাশ আর অতনু গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কাছে এগিয়ে যেতেই বিকাশ বলল, আরে সাহেব, আসুন আসুন, আপনারই তো অপেক্ষা ছিল। ভাইরে, বিদেশে থেকে থেকে তাদের মতোই তো দেখতে হয়ে গেছিস। কিরে অতনু, তাই তো? অতনুর সেই চিরপরিচিত স্নিগ্ধ গলায় অতনু বলল, বিকাশের ফালতু কথা ছাড়তো। তুই এটা বল যে বিদেশ থেকে কি একটু ফোন করা যায় না বন্ধুদের? তুই তো একেবারে আমাদের ভুলেই গেছিস। আমার একটু অনুশোচনাই হলো। বললাম, ক্ষমা করিস ভাই, আসলে। কথাটা শেষ করার আগেই বিকাশ বলল, এই তোরা তোদের এসব প্যান্ট বানানি রাখতো। অ্যাডভেঞ্চারে এসছি বস, জমিয়ে আনন্দ করবো, মজা করবো, এটাই শুধু চাই। আমরা ওর কথা শুনে হাসতে হাসতে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চালাচ্ছে বিকাশ, তার পাশের সিটে বসেছে অতনু, আর পিছনে একা আমি। অতনু, আমি আর বিকাশ তিনজন ছোট থেকে একসাথেই বড় হয়েছি উত্তর কলকাতার রাজা বাজার এলাকায়। এক স্কুলে যাওয়া, এক বেঞ্চে বসা থেকে পড়া, খেলাধুলো করা, সবেতেই আমরা তিনজন একসাথেই থাকতাম। অতনুর বিয়েতে আমি আসতে পারিনি। 2 বছর আগে তখন মাকে চিকিৎসা করাতে নিয়ে গেছিলাম ইউরোপে। তাই এবার এই দেশে ফেরার সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি। রাস্তায় যেতে যেতে আমি বিকাশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই মণিগড়ে, না কি যেন নামটা, মহিমগড়, হ্যাঁ, তো এই মহিমগড়ে দেখার কি কি ভালো জিনিস আছে রে? বিকাশ বলল, ওটা মহিমগড় নয় রে সাহেব, ওটা মহিনগর। তুই তো ভাই একেবারে বিদেশিদের মতো বাংলা বলছিস। মহিনগর সাফারি পার্ক, ঘন সবুজ জঙ্গল, রীতি নামে একটি সুন্দর খরস্রোতা নদী, যার জলের রং স্বচ্ছ সবুজ কাচের মতো। মহিনগরকে চারিদিক ঘিরেছে পাহাড়, আর একদিকে রয়েছে মেঘ ঝর্ণা, যে ঝর্ণায় নাকি মেঘ জমে থাকে। অপরূপ সুন্দর পরিবেশ রে ওখানে, যেন ভগবান যত্ন নিয়ে ল্যান্ডস্কেপে তুলি বলিয়েছেন। আমি শুনে খুশি হয়ে বললাম,
বাহ, বেশ তো। অতনু বলল, হ্যাঁ এই অবধি তো বেশ, কিন্তু তারপর সেই খাদান, কটেজ, সেগুলো তো কিছু বললি না। আমি অবাক হয়ে বললাম, খাদান, কটেজ, কোথায়? কিরে বিকাশ, বল। বিকাশ বিরক্তির সুরে বলল, ধুর, তুই না অতনু, ভেস্তে দিলি সব। ভেবেছিলাম ওকে এগুলো সারপ্রাইজ দেব। অতনু বলল, ও বাবা, সে তো বুঝিনি, ভূতের জায়গা আবার সারপ্রাইজও হয়? আমি বললাম, ভূতের জায়গা মানে? আরে তোরা সবটা খুলে বল না। বিকাশ বলল, আরে ভাই না রে, কোনো ভূতের জায়গা ফায়গা না, অতটা বেশি ভুলভাল বকে। তুই চল না, সব দেখতে পাবি। এবার আমি বললাম, এই অতনু, তুই বলতো ব্যাপারটা ঠিক কি? কি সব খাদান, কোন কটেজ, কি ভূত? অতনু বলল, মহিনগর প্রায় 250 বছর আগে যখন ব্রিটিশরা শাসন চালাচ্ছে, তখন সেখানে একটি খাদান ছিল। 100 বিঘা জমি প্রশস্ত এলাকা জুড়ে ছিল সেই খাদান। সেখানে কাজ করত প্রায় 50,000 পরাধীন ভারতীয়, যাদের করা হতো প্রত্যেক দিন অত্যাচার, কাজ করানো হতো জোর করে। সেই নিপীড়িত শ্রমিক এবং তাদের পরিবার সবাই এই খাদানেই থাকত। কিছু কাজের জন্য কিছু বিষাক্ত রাসায়নিক একদিন ওখানে রাখা হয়। দুর্ভাগ্যবশত সেটা বিস্ফোরণ হওয়ার ফলে 50,000 জন শ্রমিক ও তার পরিবার এবং তাদের উচ্চপদস্থ কর্তারা, মানে সেই অত্যাচারিত ব্রিটিশরা, একসাথে মারা যায়। তারপর থেকেই আজ অব্দিও নাকি সেই মানুষদের আর্তনাদ শোনা যায় বলে মতামত ওই এলাকার মানুষদের। তাই আমাদের বিকাশের ইচ্ছা হয়েছে একটু সত্যি উদ্ঘাটন করার, বুঝলি, এই আর কি। সব শুনে আমি চুপচাপ বসে রইলাম। ভাবছিলাম সেই মানুষগুলোর কথা, যারা কষ্ট সহ্য করতে করতে ওই খাদানের মধ্যে মারা গেছে। এইসব নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল বিকাশের ডাকে, আরে ওই বিজয়, ওঠ, আমরা তো চলে এসেছি। গাড়ি থেকে নেমে দেখলাম গভীর সবুজে ঘেরা পাহাড়ের উপর এই খাদানটি যেন এক প্রাচীন সভ্যতার দাস হয়ে দাঁড়িয়ে আছে। খাদানের চারপাশে অসংখ্য শাল মহুয়ার বন, আর পশ্চিম দিয়ে সরু পাহাড়ি পথগুলো আঁকাবাঁকা করে চলে গেছে বনের দিকে। এই খাদানের প্রতিটা ইট যেন শুধু সময়ের সাক্ষী নয়, এতে লেগে আছে পরাধীন ভারতীয়দের যন্ত্রণা। খাদানের মধ্যে ভগ্নাবশেষ আর কিছু গভীর সুড়ঙ্গ দেখলে যেন কিছু পুরনো স্মৃতি হাতড়ে নিয়ে আসে। হঠাৎ বিকাশ আমায় জিজ্ঞেস করলো, কিরে, হঠাৎ দাঁড়িয়ে পড়লি যে? আমি বললাম, ভাই জানিস তো, এখানে আসার পর থেকেই কেমন একটা অনুভূতি হচ্ছে। এখানেই, হ্যাঁ এখানেই হাজার হাজার মানুষকে অত্যাচার করে নিজেদের স্বার্থে কাজ করিয়ে নিয়েছিল ইংরেজ শয়তানরা। অতনু আমার কাঁধে হালকা হাত রেখে বলল, এসব নিয়ে আর ভাবিস না ভাই, চল ভিতরে গিয়ে একটু ঘুরে আসা যাক। তিনজনেই ভিতরে ঢুকলাম। বিকাশ বলল, এ কি অবস্থা দেখেছিস? সময় কিভাবে সভ্যতার নিদর্শনকে মুছে ফেলে, পুরো খণ্ডঘরে পরিণত হয়েছে। আবার দেখ, আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামবে হয়তো। আরে আরে, কে ওটা? কে ওখানে? এই শুনছো, কে ওখানে? বিকাশের কথা শুনে আমরা সবাই খাদানের অপর প্রান্তে তাকালাম আর বললাম, কই কে? কেউ তো নেই। বিকাশ বলল, আরে ছিল একটা বছর 10 মতো বাচ্চা ছেলে, স্পষ্ট দেখলাম, মনে হয় পালিয়ে গেল আমাদের দেখে। অতনু বলল, হ্যাঁ হবে হয়তো,
আশেপাশের এলাকাতেই থাকে। চল এবার বেরিয়ে পড়ি কটেজের দিকে, আকাশের অবস্থা ভালো না। খাদানটা থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে গাড়ি করে রওনা দিলাম কটেজের উদ্দেশ্যে। কটেজের কাছে পৌঁছানোর আগে দেখলাম কটেজের পাশ দিয়ে বয়ে চলেছে সেই সুন্দর স্বচ্ছ রীতি নদী। সেটি যেমন শান্ত তেমনি বড্ড সুন্দর। সূর্যের আলোর ঝলকানি নদীতে পড়ে মনে হচ্ছে যেন এক আরশিনগর। এই রীতি নামটা শুনলে কি যেন একটা মনে পড়ে যায়। নদীর পাশ থেকেই একটা সরু কাঁচা পথ এগিয়ে গেছে কটেজের দিকে, আর সেই কাঁচা পথের ওপরে রয়েছে একটি ছোট্ট কাঠের সাঁকো। কটেজের সামনে এসে দাঁড়ালাম। কটেজের বয়স প্রায় 200 বছর হবে। কালচে দাগ নিয়ে আর অশ্বত্থের শিকড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে কটেজটি। তার দিকে তাকাতেই যেন গায়ে কাঁটা দেয়। কটেজের বাইরে দিয়ে বিকাশ কেয়ারটেকারদের উদ্দেশ্যে আগ দিল, कोई है कॉटेज में? कोई है क्या? हम लोग कलकत्ता से आए हैं। না, রিটার্নে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। অতনু বলল, তাহলে এবার কি করবি? কেউই তো নেই এই কটেজে। কিরে, যাবি কি? আমি বললাম, কি যে আয়োজন করিস তুই তা আমি বুঝি না বিকাশ। হুটহাট সিদ্ধান্ত নিস, এগুলো আমার একদম ভাল লাগে না। বড্ড কেয়ারলেস তুই। বিকাশ বলল, আরে কেয়ারটেকার হয়তো কোথাও গেছে, চলে আসবে ঠিক। আর যদি নাও বা আসে, ওই তো কটেজের দরজা খোলা, ঢুকে পড়ে নিজেরা সেটেল হয়ে যাবো। আর আমাদের কাছে 2 দিনের শুকনো খাবার তো আছে, তাতে দিব্যি চলে যাবে। টুকটাক এমনি খাবারও আমি নিয়ে এসেছি, চাল ডাল হালকা মতো, দরকার হলে খিচুড়ি করে নেওয়া যাবে। এখন আপাতত ভিতরে চল। আপত্তি থাকলেও আমি আর অতনু দুজনেই বিকাশের কথায় সায় দিলাম। 3 জন মিলে কটেজের ভিতর ঢুকে এল। সিঁড়ি বেয়ে প্রায় উপরে উঠে এসেছি। আমার আগে সবার প্রথমে উঠছিল বিকাশ, তারপর আমি, আর আমার পরে অতনু। বিকাশ কেন হঠাৎ সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে বুঝলাম। উপরে কোনো একটা ঘর থেকেই যেন একটা শব্দ ভেসে আসছে, খট 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 খট, যেন কেউ ভারী বুট তুলে তুলে হাঁটছে। আমরা 3 জন সিঁড়ি বেয়ে উঠে এলাম দোতলার লম্বা বড় ব্যালকনিটার উপরে। শব্দটা তখনও আসছে দোতলার প্রথম ঘরটার ভিতর থেকে। বিকাশ বলে উঠল, কে কে ঘরের ভিতরে? আওয়াজটা থেমে গেল হট করে। আমরা ঘরের দরজার দিকে এগিয়ে গিয়ে দেখলাম দরজাটা ভেজানো। অতনু হালকা ঠেলতেই দরজাটা বিকট একটা শব্দ করে খুলে গেল। আর দিনের আলোতেও যেন আমাদের ঘিরে ধরল এক রাশ অন্ধকার। কোনো মতে অন্ধকার হাতড়ে ঘরের ভিতর ঢুকলাম। বিকাশ ঘরের ভিতর মোবাইলের টর্চ জ্বালিয়ে সুইচবোর্ড থেকে ঘরের আলো জ্বালালো, কিন্তু সে আলোর তেজ এতই কম যেন সে অন্ধকারের মধ্যে এক চিলতে জোনাকি। ঘরের জানলা খুলে দিতেই ঘরে একটু আলোর দেখা মিলল। ঘরটা বেশ বড়, মেঝেতে লাল পাথর, দেয়ালে চুনের পরত, ঝুলে ঢেকে আছে চারিদিক, যেন গত 100 বছরে কেউ এ ঘরে আসেনি। তাহলে একটু আগে যে আমরা কারোর হাঁটার শব্দ পেলাম, ঘরের ভিতর তো কেউ ছিল না বলেই মনে হচ্ছে। আসবাবপত্রের মধ্যে ছিল একটা পেল্লাই খাট আর একটা বুকশেলফ। তাতে রয়েছে গোটা 10 বই, যার ওপর ঝুলের এমন পরত যে বইগুলোর নামও ঠিকঠাক পড়া যায় না। বিকাশ বলল,
আওয়াজটা মনে হয় কোনো ইঁদুর ফিদুর করেছে, বুঝলি? অতনু শান্ত গলায় বলল, মানুষের চলার আওয়াজ আর ইঁদুরের দৌড়াত্তির আওয়াজ তাহলে এক বলছিস? বিকাশ বলল, তার হয়তো কি, তুই বল, ঘরে কি কাউকে দেখতে পেলি? আমি বললাম, তা অবশ্য নেই, কিন্তু আমার কথাটা শেষ না করতে দিয়ে বিকাশ বলে উঠল, এসব এখন ছাড়, কেয়ারটেকার না আসা অব্দি এই ঘরটাকে হালকা ঝাড়পোছ করে আমরা নিজেদের থাকার মতো অন্তত করে নি, চল। অগত্যা ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। সবকিছু পরিষ্কার করে খাটের উপর বসলাম তিনজন। ফোনটা বার করে দেখি টাওয়ার একদমই নেই, মানে বাইরের জগতের সাথে যোগাযোগ একবারে বিচ্ছিন্ন আর কি। বিকাশ বলল, যাকগে, এমন জায়গায় ঘুরতে এসে যত ফোনের কম সংস্পর্শে আসা যায় ততই ভালো। অতনু বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক। আমাদের কথার তাল কাটল বৃষ্টির আওয়াজে। কটেজের ব্যালকনিতে তিনজন বেরিয়ে এসে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দিনের বেলাতেও যেন কেউ কালো চাদর চাপিয়ে দিয়েছে আকাশে। কটেজের সামনের ফাঁকা জমিটা পেরিয়েই সেই কাঠের সাঁকোটা, যার নিচে দিয়ে বয়ে যাচ্ছে রীতি নদী। এখন যেন সেই স্নিগ্ধ রীতি নদী আর নেই, তাতে ভর করেছে যেন এক চণ্ডাল। পাগলা স্রোতে উত্তাল এখন সেই নদী। বৃষ্টি চলছে অনবরত। আশেপাশেই কোথাও হয়তো একটা বাজ পড়ল হঠাৎ। তিনজন ব্যালকনিতে দাঁড়িয়ে রীতি নদীর উন্মাদতা দেখছি। ঠিক তখনই নদীর উপরে সেই কাঠের সাঁকোটা, যেটা আমাদের একমাত্র সংযোগস্থল বড় রাস্তার আমাদের কটেজের, সেই সাঁকোটার ওপারেই রয়েছে আমাদের গাড়িটা, যেটা করে আমরা এই কটেজে এসেছিলাম। হঠাৎ সেই কাঠের সাঁকো নদীর প্রবল দাপটে ধসে পড়ে নদীর জলে মিলিয়ে গেল। আমি বলে উঠলাম, এই এই বিকাশ, কি হলো রে? সাঁকো যে ভেসে গেল নদীর জলে, এবার আমরা ফিরবো কোথা থেকে? অতনু বলল, মহা মুশকিলে পড়া গেল, এই দুর্যোগে এমন বিপত্তি, উফ, মাথা কাজ করছে না। বিকাশ শান্ত স্বরে বলল, চিন্তা করিস না, কটেজের কেয়ারটেকার এলেই ওকে বলে শহর থেকে সাহায্য আনানো যাবে। আমি বললাম, কি বোকার মতো কথা বলছিস বলতো? আসার পর থেকে কোনো কেয়ারটেকার কি দেখেছিস? একটা জনমানবের চিহ্ন অবধি দেখতে পেলাম না, সাহায্যের আশা কি করে করছিস? বিকাশ বলল, চিন্তা করিস না, কিছু না কিছু একটা রাস্তা বেরিয়ে আসবেই। চল ঘরে গিয়ে বসি, চিৎকার চেঁচামেচি করে তো কিছু করতে পারবো না, এটা তো আর আমাদের হাতে নেই, তাই না? আমরা সবাই ঘরে গিয়ে বসলাম। সবার মুখেই চিন্তার ছাপ। বিকাশ বলল, দাঁড়া, পাশের রান্নাঘর গিয়ে একটু কিছু খাবার বানিয়ে আনি, দাঁড়া। অতনু, তুইও চল আমার সাথে। বিজয়, তুই একটু রেস্ট নে। বিকাশ আর অতনু পাশের রান্নাঘরে চলে গেল খাবার বানাতে। আমি খাটের ওপর শুয়ে রইলাম। মন মেজাজ তেমন ভালো নেই। বাড়ি কি করে ফিরবো, কিভাবে ফিরবো, কেই বা সাহায্য করবে, আদেও কি কেয়ারটেকার আসবে, কিচ্ছু মাথায় আসছে না তখন। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন ভাঙল, তখন ঘরের ভিতরে যেন অন্ধকারটা আরো বেশি জমে উঠেছে। বাইরে বৃষ্টির আওয়াজ আরো জোরালো, মেঘ ডাকছে ঘন ঘন। না, এখনো তো অতনু বা বিকাশ কেউ ফিরে এলো না।
কোথায় গেল ওরা? দরজার দিকে তাকালাম, কিন্তু দরজার দিকে তাকাতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দরজার খিলানের ওপর থেকে যেন ঝুলছে দুটো পা। হ্যাঁ, পা, ঠিকই দেখছি আমি, মানুষের পা। বলা ভালো, যেন একটা মহিলার পা। শাড়ি জড়ানো, পায়ের পাতাটুকু দেখা যাচ্ছে, আর হাঁটুর নিচে অবধি পাটা যেন ঝুলছে, পাটা দুলছে যেন হাওয়ায়। যেমন কাউকে ফাঁসি দিলে তার দেহটা ঝোলে, ঠিক তেমন। চোখটা কুচকে ভালো মতো রোগড়ে আরো একবার তাকালাম। না, সেই একই তো দৃশ্য দেখছি আমি। বুকটা কেঁপে উঠল। এ কি হচ্ছে এখানে? চেঁচিয়ে উঠলাম, বিকাশ! বিকাশ! অতনু! অতনু, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়! কিরে? চিৎকার থামতে বিকাশ আর অতনু ছুটে এলো আমার ঘরে। কিন্তু এ কি? এইমাত্র যে দুটো পাকে আমি ঝুলতে দেখছিলাম, কই সেটা তো আর দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার মনের ভুল? অতনু বলল, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি রে, তুই ঠিক আছিস? বিকাশ বলল, কি রে, কি হলো আবার তোর? সত্যি কি যে করিস না, কি হয়েছে খুলে বল এবার। আমি বললাম, ভাই ভাই বিশ্বাস কর, এই 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 খিলান থেকে দুটো পা ঝুলছিল। মনে হচ্ছিল কেউ গলায় ফাঁসি দিয়ে কাউকে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা মহিলারই পা ছিল। একটা লাল পেড়ে শাড়ি তার পায়ে জড়ানো ছিল। আমি দেখেছি, স্পষ্ট দেখেছি। বিকাশ বলল, তুই স্পষ্ট দেখেছিস? তাহলে সেই পা দুটো আমরা ঘরে ঢোকার সময় দেখতে পেলাম না কেন? কি যে আবল তাবল বকিস রে ভাই, বুঝি না তোর কথা কিছু। অতনু, একে সামলা তো। অতনু বলল, শান্ত হ, কি হয়েছে খুলে বললি ঠিকই, কিন্তু তোর কথার তো ভাই কোনো মানে দাঁড়াচ্ছে না। কে কাকে এই একটা এরকম একটা কটেজে কাকে ফাঁসি দিয়ে এখন ঝোলাতে যাবে, যখন আমাদের যোগাযোগ স্থলটা বিচ্ছিন্ন হয়ে গেছে? কেই আসবে? আগেও তো কেউ ছিল না, এখনো কেউ নেই, আছি শুধু আমরা তিনজন। তিনজনের মুখ দেখছি, তিনজনের সাথে রয়েছি। তুই কোথায় কাউকে দেখছিস ভাই? তুই অনেকটা জার্নি করে এসছিস, বিদেশ বিভুই ঘুরে, তোর রেস্টের দরকার। তুই ভালো মতো রেস্ট নে। এনে খাবারটা এনেছি, খেয়ে নে, গল্প কর আমাদের সাথে, দেখবি শরীরটা অনেক বেটার লাগবে। আমি বললাম, না রে, না না না, আমি এত বড় ভুল করিনি। আমি দেখেছি স্পষ্ট, ওখান থেকে ঝুলছিল দুটো পা। তোরা কেন যে আমার কথা বিশ্বাস করছিস না, এটাই আমি বুঝতে পারছি না। বিকাশ বলল, তোর এই এক কথা, বলছি না ওখানে কিছু নেই। চুপচাপ এবার খেয়ে নে, খেয়ে রেস্ট কর, বুঝলি? অত ভাবতে যাস না এসব নিয়ে, তোর রেস্টের প্রয়োজন। অগত্যা আমি দমে গেলাম। খাবারটা খেয়ে নিয়ে তিনজন শুয়ে পড়লাম একই ঘরে। ঘুম যখন ভাঙল, তখন দেখি পাশে শুয়ে আছে একা বিকাশ, অতনু নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, অতনুকে দেখতে পেলাম না। বিকাশকে ডাকলাম, বিকাশ, বিকাশ ওঠ,
অতনু কোথায় রে? অতনুকে দেখছি না, এতটা সন্দেহ হয়ে গেল। কোথায় গেল ছেলেটা? চত উঠে একটু দেখে আসি। বিকাশ ধরপড়ে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, কি কি? অতনু? অতনু 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 তো ছিল, পাশেই তো ছিল, কোথায় গেল অতনু? ও, তোরা না সত্যি ভাই একটু ঘুমাতেও দিস না। চ চ একটু গিয়ে দেখি তাহলে। আর কি কি যে হচ্ছে, আসার পর থেকে ঘুরতে এসছি না লোককে খুঁজছি, তোর ভয় পাচ্ছিস তুই, আর ভালো লাগে না। চ চ চ। দুজনে কটেজের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। কটেজের বাইরে ফাঁকা জমি, তার ওপারেই ছিল সাঁকোটা, যেটা খরস্রোতা রীতি নদীর জলে এখন মলিন হয়ে গেছে। ক্রমাগত জল বয়ে চলেছে ওখান দিয়ে, পার হওয়া সম্ভব নয়। আকাশের দিকে এক ফালি তাকিয়ে দেখলাম চাঁদ উঠেছে, তাও পূর্ণচন্দ্র। তারাদের যেন উৎসব বসেছে আজ আকাশে। অগুন্তি তারাদের মাঝে আকাশখানি ভারী স্নিগ্ধ দেখায়। কিন্তু এখন এসব দেখার সময় নয়, আমাদের খুঁজতে হবে অতনুকে। কোথায় গেল ছেলেটা? এই অচেনা জায়গায়, এরকম পরিবেশে আমি আর বিকাশ কটেজের পিছন দিকে রওনা দিলাম। কটেজের পিছন দিকে ভর্তি রয়েছে শাল পাইনের জঙ্গল। জঙ্গলে ঢোকার মুখে হঠাৎ দেখলাম এক পাটি জুতো। আমি বিকাশকে বললাম, এই বিকাশ, এ দেখ, অতনুর জুতো না? বিকাশ বলল, হ্যাঁ হ্যাঁ, অতনুরই তো জুতো এটা। কি হলো রে ভাই অতনুর? অতনুর কি তাহলে কোনো বিপদ হলো? আমি বললাম, না না, ওইসব কিচ্ছু হয়নি, চ একটু ভিতরে ঢুকে দেখি। টর্চটা জ্বালাতো তোর ফোনের, আমার ফোনে আবার একদম চার্জ নেই। বিকাশ টর্চ জ্বালালো। জঙ্গলের ভিতর ঢুকে বুঝতে পারছিলাম না যেন এটা কোনো জঙ্গল নাকি এটা কোনো অন্য এক জগৎ। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে একটা ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। মন্দিরটা দেখেই মনে হয় প্রায় 85 থেকে 90 বছরের পুরনো তো হবেই। সেই মন্দিরের বাইরে পড়ে রয়েছে অতনুর আরেক পাটি জুতো। আমি আর বিকাশ তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে ঢুকলাম। গিয়ে দেখলাম মন্দিরের ভিতরে শুয়ে আছে অতনু। আমরা তাড়াতাড়ি অতনুর কাছে পৌঁছালাম। অতনু, এই অতনু, কিরে ওঠ, এই অতনু, তুই এখানে এলি কি করে? এই অতনু, 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 কি রে ভাই, তুই এখানে শুয়ে আছিস এভাবে? ওঠ, আরে কি হলো তোর? অতনুর ঘুম ভাঙল, বলা ভালো অতনুর ঘোর কাটল। অতনুর ঘোর কাটতে অতনু যা বলল তাই শুনে আমাদের রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠল। অতনু বলল, একটা বছর 25-এর মেয়ে, বুঝলি, ওইখানটা দাঁড়িয়ে ছিল। আমি কাছে যেতে আমাকে বলল ও নাকি খুব বিপদে পড়েছে, ওকে সাহায্য করতেই এখানে এসেছিলাম। ওর কথা মতো ওর সাথে মন্দিরের ভিতরে চলে এলাম, কিন্তু এখানে ঢোকার পরই মেয়েটাকে আর দেখতে পেলাম না। এদিক ওদিক খুঁজে মন্দিরের ভিতরে খুঁজতে যাব, ঠিক তখনই চোখ পড়ল মন্দিরের আড়ি কাঠের ওপর।
সেখান থেকে ঝুলছে একটা দেহ, সেই মেয়েটার নিথর দেহ যে আমাকে এখানে ডেকে এনেছিল। এসব দেখে নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারালাম। আমি বললাম, ঠিক আছে চল ভিতরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। অতনু চেঁচিয়ে বলল, না 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 না, আমি আর ভেতরে যাব না, আর তোদেরও যেতে দেবো না আমি। চল এখান থেকে ফিরে যাই, চল চল, আর পারছি না আমি এসব। বিকাশ বলল, চল ভিতরে, আমরা তো আছি, কিছু হবে না। অনিচ্ছা সত্ত্বেও অতনু আমার আর বিকাশের সাথে ভিতরে গেল। অবশ্য এটাকে আর মন্দির বলা চলে না। ভিতরে একটা বিশাল বড় ঘর, যার অধিকাংশই পরিণত হয়েছে ভগ্নস্তূপে। না, আমরা কোনো ঝুলন্ত দেহ দেখতে পাইনি। অতনু বলল, বিশ্বাস কর ভাই, আমি সত্যি দেখেছি ওই মেয়েটার দেহ ঝুলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপাতত এসব বাদ দে, চল আমরা কটেজে ফিরে যাই। আমরা সবাই কটেজে ফিরে এলাম। কটেজে ফিরে এসে ক্লান্ত শরীরে তখন আর কিছু ভাল লাগছিল না। অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অতনুর ডাকে। ঘরে তখন জ্যোৎস্নার আলোয় কিছুটা দেখা যাচ্ছে। সেই আলোতেই স্পষ্ট বুঝলাম অতনুর চোখে ভয়ের ছাপ। হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছে সামনের দিকে। দরজার দিকে চোখ পড়তেই শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখের সামনে তখন গলায় দড়ি দিয়ে ঝুলছে বিকাশ। আমার মুখ থেকে কোনো কথা বেরালো না। চোখ থেকে পড়ে চলেছে অনবরত জল। অতনুও কেমন নিস্তব্ধ হয়ে গেছে। মনে মনে ভাবলাম, হে ভগবান, এ কি দিন দেখালে আমাদের, এ কোন প্রেতপুরীতে ফেসে গেলাম আমরা। কি করব এখন সেই সব ভাবছি। হঠাৎ দেখলাম দরজার সামনে এসে দাঁড়িয়েছে এক ছায়ামূর্তি। হাতে তার কাস্তে, তার থেকে টপ টপ করে পড়ছে রক্ত। তার মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সূর্যদের বন্ধুদের গ্রুপটা পিকনিক করতে এবার যাচ্ছে মহিমগড়ে। সেখানেই একটা কটেজে থাকবে সূর্যরা। সব বন্দোবস্ত সূর্যই করেছে। মহিমগড়ের প্রধান আকর্ষণ এই রীতি নদী। জঙ্গল পেরিয়ে রীতি নদীর পাশ দিয়ে গেলেই দাঁড়িয়ে রয়েছে ওদের কটেজ। কটেজের সামনে এসে রনি বলল, এই কটেজের কিন্তু কিছু কুখ্যাতি আছে ভুতুরে কটেজ হিসাবে, আর শেষে কিনা তুই এখানেই আনলি। প্রদীপ বলল, রাখ তো এসব আজগুবি কথা, এসব ভূত ভূত কিছু হয় না, সব মানুষেরই বানানো। প্রদীপকে থামিয়ে রাজ বলল, না রে ভাই, আমিও শুনেছি এটা। আজ থেকে 1 বছর আগে নাকি 3টে লোক এখানে থাকতে এসে আটকা পড়ে যায়, এবং তারপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। লোকগুলোর নাম কি যেন ছিল, ও হ্যাঁ, অতনু, বিকাশ, আর... কথাটা শেষ করার আগেই সূর্য বলে উঠল, ওই দেখ ব্যালকনিতে মনে হলো একটা 1 বছর 10-এর বাচ্চা ছেলেকে দেখলাম, মনে হয় কেয়ারটেকারের ছেলে হবে। এসব আজগুবি কথা থেকে ভেতরে চল, ওই তো ভিতরে লোকজন রয়েছে। সূর্য ঢুকে গেল, তার পরপর সবাই। রনি ঢোকার আগে শুনতে পেল কেউ যেন ওর কানের কাছে ফিস ফিস করে বলছে, ফিরে যাও তোমরা, এখান থেকে চলে যাও, এখানে তোমরা থাকলে তোমরা বেঁচে ফিরবে না। আপনারা শুনছিলেন আজকের গল্প ভয়াল বিভীষিকা। গল্প পাঠে শিবাদিত্য ঘোষ, গল্পের রচনাকার শিবাদিত্য ঘোষ।